নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমার গতকালকের একটা ভিডিও যেখানে আমি দেখিয়েছিলাম যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই জাতীয় ঐক্যের সংলাপ হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, সেইখানে ফরহাদ মাজাহার কিছু বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং সেইখানে বলেছিলাম যে সেইখানে যার যা বলার কথা ছিল তারা তা বলেননি। সেখানে হিন্দুদের প্রতিনিধি ছিল, যদিও তারা যে হিন্দু এইটাই অনেকেই জানে না বা চিনে না তাদেরকে। তো সামহাও একটা পার্টিকে তত্ত্বাবধায়ক সরকার আহ্বান জানিয়েছিল হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য, এবং সেই সূত্র ধরেই সেইখানে ফরহাদ মাজাহার কথা বলেছেন এবং তিনি নিজে বলেছেন যে তিনি কি কারণে সেইখানে আমন্ত্রিত হয়েছেন তা তিনি জানেন না। তার বক্তব্যে তিনি বলেছেন যে তিনি একজন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হিসাবে সেইখানে আসেননি, তিনি একজন নাগরিক হিসাবে তিনি তার বক্তব্য দিচ্ছেন। এবং সেই বক্তৃতায় আমরা দেখেছি তার যেসব কথা বলার কোনো দরকার ছিল না তিনি সেগুলি বলেছেন, খুব অকপটে বলেছেন, খুবই নির্ভয়ে বলেছেন এবং বিশেষ করে সংখ্যালঘুর কথাগুলি তিনি বলেছেন। তিনি বলেছেন যে এখানে সনাতনী জাগরণ মঞ্চ হয়েছে বাংলাদেশ এই মুহূর্তে সবচাইতে বড় এবং প্রতিনিধিত্বশীল একটি জোট, অথচ তাদের কোনো নেতা এইখানে নেই, বা তাদের যেই নেতা মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে জেলে রাখা হয়েছে এবং এমন একটি আইনে যেটা ব্রিটিশ আইনে। এবং তিনি বলেছেন যে তিনি জানেন না কি তার দোষ ছিল চিন্ময় কৃষ্ণ দাসের, এবং তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চেয়েছেন এইটার কেন তাকে গ্রেপ্তার করা হলো। এবং তিনি এও বলেছেন যে মাজার ভাঙ্গা হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, আমরা কোনো গ্রেপ্তার দেখি নাই, সেটারও জবাব চেয়েছেন। এবং সর্বশেষে তিনি বলেছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি এই সরকার মুক্তি দেয়, জামিন দেয়, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এই জাতীয় কথাবার্তা বলেছেন। সুতরাং আমি সেই কথার প্রেক্ষাপটে তাকে ধন্যবাদ জানিয়েছি, তাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু আমি দেখতে পেলাম যে আমার অনেক দর্শক এতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে দাদা এত খুশি হয়েন না, এবং ফরহাদ মাজাহার সম্পর্কে নানান কথা বলেছেন। এবং আমি জানি দর্শক যে তিনি মাস্টার মাইন্ড। এই মেটিকুলাস প্ল্যানটা তার মস্তিষ্ক থেকেও যে আসেনি সেটা আমি বলছি না, তিনি ওই ট্রেনিং দিয়ে শিখিয়ে পড়িয়ে এই জিহাদিদেরকে রাস্তায় নামিয়েছিলেন তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন না, এটা হয়েছে বাংলাদেশে বেসিকলি ইসলামী বিপ্লব, এবং এই মুহূর্তে এটা অর্ধেক পথে, এটা তারা শেষ করার জন্য, ইসলামী বিপ্লবটা সমাপ্ত করার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার কথা সেইখানেও না, আমরা জানি ফরহাদ মাজাহারকে, সুতরাং তাকে নিয়ে আমাদের এত খুশি হবারও কারণ নেই। কিন্তু এই কথাগুলি যে তিনি বলেছেন সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই, যে নিরেট সত্যগুলি কিভাবে বলেছেন। আমরা তো ভূতের মুখেও রাম নাম শুনি, তাই না? এবং শুনতে ভালোই লাগে। ভূতের মুখে যখন রাম নাম শুনি তখন আমরা বুঝতে পারি যে দিশাহারা হয়ে নয়, বরং তাদের দিশার খোঁজেই তারা সেই রাম নাম করতেছে। ঠিক একইভাবে ফরহাদ মাজাহার যে আজকে হিন্দুদের পক্ষে ব্যাটিং করতেছেন, শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারীর পক্ষে ব্যাটিং করতেছেন, এটার কারণ হলো দিজ আর রাইটিংস ইন দ্য ওয়াল। তারা দেখছে সারা বিশ্বব্যাপী তারা যতই অন্ধ হয়ে প্রলয় বন্ধ করার চেষ্টা করুক, কিন্তু প্রলয় বন্ধ হচ্ছে না। সারা বিশ্বব্যাপী
জানছে, বুঝছে, দেখছে কি হচ্ছে এবং সেই ব্যাপারে তারা কথা বলছে। আজকে বাংলাদেশ সরকার অনেকটাই কোণঠাসা, চারিদিকে ধিক ধিক উঠেছে এই সরকারের বিরুদ্ধে। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, তারা যতটাই গুজব বা অপপ্রচার বলে চালিয়ে যাক না কেন, সেটা আলোচনা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে, আলোচনা হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, আলোচনা হচ্ছে দিল্লিতে, আলোচনা হচ্ছে বিশ্বের সর্বত্র। এবং এই আলোচনার মাত্রাটা দিন দিন বাড়ছে এবং সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। তারা যতই তাদের কোরাজ গেয়ে একজোট হয়ে তথাকথিত জাতীয় ঐক্যের মাধ্যমে হিন্দুদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করতেছে, ধ্বংস করার চেষ্টা করতেছে, সেটা সফল হবে না। কারণ বিশ্বব্যাপী অন্য এক ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে এবং সেটা সঠিক ন্যারেটিভ। এবং সেই জায়গা থেকে ফরহাদ মাজার নিজে একটা এসকেপ রুট পেতে চেয়েছে, যে এই দেশে যখন একটা গল্পের মতো আর কি, যে দেখা গেছে যে সব মানুষ পূর্ব দিকে দৌড়ানো শুরু করছে, কোনো চিন্তা ভাবনা না করে। তো একজন বলল যে ভাই, আপনারা সবাই পূর্ব দিকে দৌড়াইতেছেন কেন? তখন বলল যে আরে ওইদিকে তো কেয়ামত আসতেছে, ওইদিকে কেয়ামত আসতেছে, এই জন্য আমরা এদিকে যাইতেছি। তখন সেই একজন ব্যক্তি বললেন যে তাহলে তো এই পৃথিবী শেষ হয়ে যাবে, তাহলে এই পৃথিবীকে বাঁচাইতে হলে তো আমার উল্টা দিকে দৌড়াইতে হবে, পশ্চিম দিকে দৌড়াইতে হবে। তো যখন সবাই পূর্ব দিকে দৌড়াচ্ছে আর একজন পশ্চিম দিকে দৌড়াচ্ছে, তখন সবাই যেই দিকে দৌড়াচ্ছে তারা বলতেছে যে ভাই, আমরা তো সবাই ওই দিকে যাইতেছি, ওই দিক থেকে কেয়ামত আসতেছে, তো আপনি উল্টা দিকে দৌড়াইতেছেন কেন লিগা? তখন সেই ব্যক্তি বলল যে এই সবাই যদি ওই দিকে দৌড়ায় কেয়ামতের ভয়ে, তাহলে তো আরেকটা কেয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং এটা ব্যালেন্স করার জন্য আমি উল্টা দিকে দৌড়াইতেছি। তো বিষয়টা আমার মনে হচ্ছে যে ফরহাদ মাজারের এইটা, যে উনি উল্টা দিকে দৌড়াচ্ছেন এবং এই উল্টা দিকে দৌড়ানো, সেটা যেই স্বার্থেই হোক, যে কোনো কারণেই হোক, আমি সেটার সাধুবাদ জানাতে কার্পণ্য করব না, আমি ধন্যবাদ জানাবো। কারণ এই কথাগুলি ভূতের মুখে রাম নাম হলেও এই রাম নাম শব্দটা সরকার শোনা উচিত ছিল, ইউনূস শোনা উচিত ছিল। আমি শুধু কল্পনা করি যে যখন ওই ফরহাদ মাজার এই কথাগুলি বলতেছিল, ইউনূস যে এখানে বসে বসে শুনছেন, তার কি অবস্থা হয়েছিল আপনারা চিন্তা করতে পারেন। যে এতদিনের সাজানো সংলাপ, এতদিনের সাজানো বয়ান, সব কিছু মুহূর্তে চুরমার হয়ে গেছে ভেঙ্গে, তাই না? সরকারের কি দৈন্যতা যে হিন্দুদেরকে ধার করে আনতে হলো, সংলাপের কি ব্যর্থতা যে 50% মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠিত হলো। ভাবুন, তার গালে, তার বিবেকে, তার মস্তিষ্কে, তার চিন্তায়, চেতনায় কি একটা সশব্দ চপেটাঘাত করে দিলেন ফরহাদ মাজার, তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এই জিনিসটার জন্যই ফরহাদ মাজারকে, তিনি যাই হোক ব্যক্তি জীবনে, আমরা যত ভালো বা খারাপই জানি না কেন তার সম্পর্কে, আমি তার স্তুতি করতেছি না, আমি বলতেছি যে সত্য সত্যই, সেটা যেইখান থেকেই আসুক, রাম নাম যেই বলুক, ভূত বলুক আর প্রেত বলুক, মানুষ বলুক অমানুষ বলুক, রাম নাম রাম নামই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কথাগুলি আমরা যারা হিন্দুদের নাম নিয়ে যারা নাকি সেইখানে হাজির হয়েছিল, তাদের মুখ থেকে বেরোয়নি, বরং তাদের মুখ থেকে বেরিয়েছে স্তুতিবাক্য, সরকারের স্তুতিবাক্য। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত নয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনুকরণীয় দৃষ্টান্ত সারা বিশ্বের কাছে, সেগুলিই বলেছে। কিন্তু ফরহাদ মাজার সেইখানে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, তাদের প্যারেডের মধ্যে বৃষ্টি নামিয়ে দিয়েছেন, তাদের আয়োজনে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। সো এইটা প্রয়োজন ছিল। আমার বিশ্বাস যে এরপরে কিছুটা হলেও সম্বিত ফিরে পাবে ইউনূস সরকার বা ইউনূস, তার মধ্যে বিবেক জাগ্রত হবে। আমি ইউনূসকে ইটস এ ভেরি কোল্ড ক্যালকুলেটিভ একটি মানুষ হিসাবে দেখছি, ভেরি কোল্ড, তার মধ্যে ওয়ার্মথ, তার মধ্যে হিউম্যানিটি, তার মধ্যে কোনো ধরনের সহানুভূতি আমি দেখি না, তার মধ্যে ইটস এ ড্যাড কোল্ড কিলারদের মতো তার চোখ, তার কথাবার্তা, আমি সেইভাবে চিন্তা করি এই মানুষটাকে। বিন্দুমাত্র
শ্রদ্ধা আমার নাই, বরঞ্চ আমি শ্রদ্ধা করব এই ধরনের মানুষকেই যে ফরহাদ মাজার ষড়যন্ত্র করুক কিন্তু সময় মতো সত্য কথা বলতেও দ্বিধা করে না। তো যারা আপনারা এই ফরহাদ মাজারের বক্তব্যটি শোনেননি তাদের জন্য আবার ওই বক্তব্যটি দিচ্ছি, শুনুন। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্ব প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগে করা হোক না কেন তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা, আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, আমি তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে, এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে এই সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি, এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে, এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে আমি আনন্দ চিত্তে এটা দেখবো। তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি, এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। অথচ এই ধরনের লোকদেরকে, চিন্ময় যিনি যে সন্ত, তাকে নিয়ে আজকে সারা পৃথিবীকে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মোটো আপনার অনিরাপদ নয়, তাদের উপর যে নির্যাতন হয়েছে, নিঃসন্দেহে সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা বিহিত হবে। এখানে দেবত্ব সম্পত্তি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এখানে আমি জানি যে আরও যারা আছেন, বৌদ্ধ আছে, বিভিন্ন বৌদ্ধ মঠ আছে, বৌদ্ধ বিহারের কথা বলা আছে, এগুলো তো দখল হয়েছে এর আগে সরকারের আমলে। তবে এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির করার চেষ্টা করছেন, এটা মনোযোগ দিয়ে শোনা। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাছাড়া আরেকটা কথা বলি, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙ্গা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকে ইসলামের যে ইতিহাস, চারদিক ইতিহাসে পীর মুর্শিদ ওলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা,
শাহপুরানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটার পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। যারা মাজার ভেঙেছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয় না। তাই এটা তো চলতে পারে না রাষ্ট্রীয়ভাবে। তো আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, আমি এখানে যারা হাজির হয়েছেন মূলত যারা স্টেক হোল্ডার, যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে, তারা নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত নাও। ধন্যবাদ। কিন্তু আলোচনা করবার একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ যদি না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। আমরা যারা আইনের পেটে বুঝি, এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যদি এগুলো আমরা আন্তরিকভাবে যে এগুলো হ্যান্ডেল করতে না পারি, আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত দিয়ে চলেছি। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত আবেগের সঙ্গে কথা বলেছি, এবং যেহেতু আমরা লড়ছি, রাস্তায় রয়েছে, এই জন্য আমার মধ্যে আবেগটা থাকবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আপনার সকলে সালাম জানাই। তো আমরা এই পর্যন্তই এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।